আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1-এ থাকা একটা ভারতীয় ভাষার অনুদিত কবিতা পড়ব, যার নাম চারণ কবি। চারণ কবি স্রষ্টা হচ্ছেন বিশিষ্ট তেলেগু ভাষার কবি সাহিত্যিক ভারভারা রাও। এখন বিষয়টা হচ্ছে যে মূল কবিতাটার নাম কিন্তু চারণ কবি নয়, মূল কবিতাটার নাম হচ্ছে কবি, যেটা তেলেগু ভাষাতেই লেখা, খুব স্বাভাবিক, কারণ ভারভারা রাও তিনি তেলেগু ভাষারই কবি। এই কবি নামক যে মূল কবিতাটা, সেটা ভারভারা রাওয়েরই ভবিষ্যৎ চিত্রপটম নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে। এবার এই যে তেলুগু ভাষায় লেখা কবি, এটাকেই অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক শঙ্খ ঘোষ নাম দিয়েছেন চারণ কবি। এই চারণ কবি নামক কবিতাটি দেবেশ রায়ের সম্পাদনায় সেতুবন্ধন বলে যে মাসিক পত্রিকাটি প্রকাশিত হতো, তার 2019 সালে প্রকাশিত হয়, এবং এই চারণ কবি নামক কবিতাটি এখন আমরা পড়তে চলেছি। কবিতাটা শুরু করবার আগে একটু বলে রাখি যে ভারভারা রাও সম্পর্কে অনেক কিছুই আমরা জানতে পারি, কিন্তু যেটা কবিতার প্রসঙ্গে আমাদের দরকার, তেলেগু সাহিত্যের একজন বিশিষ্ট কবি, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বারবার তিনি অভিযুক্ত হয়েছেন, কিন্তু তার সাহিত্যে কখনোই প্রচণ্ড ক্রোধ বা প্রচণ্ড হিংসার মনোভাবের প্রকাশ ঘটেনি। কিন্তু হ্যাঁ, নানা রকম যে সামাজিক বা রাজনৈতিক বৈষম্য বলো, তার বিরুদ্ধে তিনি বারবার কিন্তু প্রতিবাদে মুখরিত হয়েছেন তার লেখনীর মাধ্যমে। মানুষের যে স্বাধীনতা প্রিয়তা, তার যে মুক্তির চেতনা, তার যে মুক্তিকামী সত্তা, সেইটাকে জাগিয়ে তুলতে তিনি সচেষ্ট হয়েছেন তার সাহিত্যের মধ্যে দিয়ে, আর এই কারণেই বারবার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উঠেছে। আমরা আজকে যে কবিতা পড়তে চলেছি চারণ কবি, সেখানেও কিন্তু মানুষের এই স্বাধীনতাকামী সত্তাটাই প্রধান হয়ে উঠেছে। কি আছে কবিতাটার মধ্যে আমরা দেখে নেব। কবিতার মধ্যে কবি যেটা বলছেন খুব ভালো করে দেখা যাক। কবি সেখানে কি বলছেন? কবি সেখানে বলছেন, নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়, আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা, কয়েদ করে তাকে, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। কবিতাটা পংক্তি ধরে বিশ্লেষণ করবার আগে যদি আমরা মূল ভাবটা একটু বুঝে নেবার চেষ্টা করি, প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে যে চারণ কবি বলতে আমরা কি বুঝি। মধ্যযুগের ইতিহাসে আমরা চারণ কবিদের উল্লেখ পাই। সাধারণত চলতে চলতেই তারা গান বাঁধতেন, পরিবেশন করতেন, বিশেষত যোদ্ধাদের যুদ্ধে উদ্বুদ্ধ করবার জন্যেই বা বিপ্লবীদের মনে সাহস সঞ্চার করতেই চারণ কবিদের এই গান রচনা। ক্ষমতালোভী শাসক সবসময় চায় সত্য ভাষণ বা প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে রাখতে। চারণ কবিরা এই শাসক শক্তির স্বরূপকেই তাদের কাব্য, তাদের সাহিত্য, তাদের গানের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে প্রচার করেন। তাহলে কবি ভারভারা রাওকে আমরা এখানে একজন চারণ কবি হিসেবে ধরতেই পারি। হ্যাঁ, তিনি হয়তো মধ্যযুগের চারণ কবিদের মতো চলতে চলতে গান বাঁধেননি, কিন্তু মধ্যযুগের চারণ কবিরা গান বাঁধতেন কেন? না, যোদ্ধাদের যুদ্ধে উদ্বুদ্ধ করতে, বিপ্লবীদের মনে সাহস সঞ্চার করতে। এখানেও
যারা আমরা নিতান্ত সাধারণ নিরীহ মানুষ, তারা যখন শাসক শক্তির অত্যাচারের শিকার হচ্ছি, তাদের অন্যায় অবিচারকে মুখ বুজে সহ্য করতে করতে দেওয়ালে আমাদের পিঠ থেকে যাচ্ছে, তখন আমাদের হয়ে এই ভারভারা রায়ের মতো কবিরাই প্রতিবাদী কণ্ঠ যোগাচ্ছেন। তাদের প্রতিবাদে আমরাও প্রতিবাদের কণ্ঠ মেলাতে সাহস পাচ্ছি। কেমন? তাহলে মূল ভাব যদি আমি এইটা বুঝে নিই যে রাষ্ট্র বলো বা শাসক শক্তি বলো, তারা যখন ক্ষমতা গর্বে অহংকারী হয়ে ওঠে না, তখন তারা নিজেদের স্বার্থকে রক্ষা করবার জন্য প্রচলিত সমস্ত নিয়ম শৃঙ্খলাকে ভেঙে ফেলে স্বৈরাচারী হয়ে ওঠে। আর তখনই দেশবাসীর জন্য তৈরি হয় একটা সংকটময় অবস্থা। অনেক সময় শাসকের এই রাজনীতিকে তারা তো ধরতেই পারে না। শাসকের নানা রকম যে নেতিবাচক কাজ, সেগুলো জনগণের জীবনে ঘোর সংকটময়তাকে তুলে আনে। না বুঝেই তার শিকার হই আমরা। শাসক অনেক ক্ষেত্রেই এমন কিছু নীতি গ্রহণ করে, তাতে সরল চোখে আমরা বিপদকে বুঝতে পারি না, কিন্তু তা ভেতরে ভেতরে ডেকে আনে, আমাদের জীবনকে অস্তিত্বের সংকটের মুখে দাঁড় করিয়ে দেয়। এই সকল নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধেই তো লেখনী ধারণ করেন শুভবুদ্ধি সম্পন্ন কবি সাহিত্যিক, যাদের মধ্যে ভারভারা রাও, শঙ্খ ঘোষ এরা রয়েছেন। তারা কি করেন? সাধারণ মানুষের চোখে তুলে ধরেন শাসকের অনাচারকে, সতর্ক করে দেন আমাদেরকে যেন আমরা শাসকের পাতা ফাঁদে নিজেদের জড়িয়ে না ফেলি। আর সেই জন্যেই তারা শাসকের চোখে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত হয়ে পড়েন। কবিতার মাধ্যমে এই যে জনবিপ্লব ঘটানো যায়, সেটা তো তাঁরাই দেখিয়েছেন। সেটা যাতে আর ঘটাতে না পারেন, সেই জন্য শাসক শক্তি তাদের টুটি চিপে ধরতে চায়, বারবার তাদের কলম রুদ্ধ করতে চায়। কিন্তু যেটা আমরা সবাই জানি, পেন ইজ মাইটার দ্যান সোর্ড। একটা তলোয়ারের দ্বারা যতটা না তুমি ক্ষয়ক্ষতি করতে পারো, যুদ্ধে জয়লাভ করতে পারো, তুমি তোমার লেখনীর দ্বারা আরও বেশিভাবে তুমি তোমার প্রতিবাদী সত্তাকে ফুটিয়ে তুলতে পারো। এখানে সেই প্রতিবাদী সত্তাটাই, সেই প্রতিবাদী কণ্ঠস্বরটাই মৃত্যু ভয়কে উপেক্ষা করে ফুটে উঠেছে। কীরকম ভাবে? তাহলে এমন একটা সময়ের কথা বলছেন কবি, যে সময়টাতে রাষ্ট্রশক্তি সে তার সমস্ত নিয়ম কানুন, নিয়ম শৃঙ্খলাকে উল্টে পাল্টে দিয়েছে নিজের সুবিধের জন্য, নিজের স্বার্থ রক্ষা করবার জন্য। চারিদিকে শুধু অনাচার, অন্যায় এবং সাধারণ জনগণের প্রতি অত্যাচার। এই অবস্থায় দাঁড়িয়ে কবি ভারভারা রাও তিনি কি বলছেন, এইবারে আমরা একটু পংক্তি ধরে বিশ্লেষণে যাব। কবি বলছেন, নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউতলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। তাহলে এই যে নিয়ম কানুন কেন তৈরি হয়? একটা সমাজ যাতে সুশৃঙ্খলভাবে চলতে পারে, একটা সভ্যতা, একটা জাতিগোষ্ঠী যাতে আরও উন্নত হতে পারে, সেই জন্যেই সমাজকে, সভ্যতাকে, মানুষকে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। কিন্তু শাসক শক্তি যখন ক্ষমতা গর্বে দম্ভী হয়ে ওঠে, নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়, তখন তারা নিজেদের স্বার্থ রক্ষা করবার জন্যই প্রচলিত সমস্ত নিয়মকানুনকে লোপাট করে দেয়। বরং নিজেদের ইচ্ছে মতো যা খুশি নিয়মকানুন তারা তখন চালাতে চায়। সময়ের ঢেউতলা কালো মেঘের দল, সময়ের ঢেউতলা কালো মেঘের দল বলতে এখানে সমাজের আইন কানুনকে ধ্বংসকারী, মানবতার হত্যাকারী এই শাসক তথা শোষক গোষ্ঠীকেই বোঝানো হচ্ছে। কবি তাহলে কি বলছেন? কবি বলছেন যে সুস্থ সমাজকে অস্থির করে তোলে কিন্তু এই রাষ্ট্রশক্তি, যারা শাসনের নামে শোষণ চালায়। তারাই আইন কানুন, সামাজিক রাষ্ট্রীয় যে সমস্ত রীতিনীতি কোনো কিছুর তোয়াক্কা না করে অন্যায় অবিচারের মাধ্যমে সমাজকে অস্থির করে তোলে। তারা ফাঁস লাগায় গলায়, অর্থাৎ যারা এই সমাজের ভালো চায়,
শুভবুদ্ধি সম্পন্ন কবি, সাহিত্যিক বা যে কোনো সাধারণ মানুষ যারা সমাজ ও রাষ্ট্রের এই নরঘাতী স্বরূপটাকে বুঝে গিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়ে ওঠে, তারা কি করে? রাষ্ট্রশক্তি তারা এই অন্যায় প্রতিবাদ করবার জন্যই তাদের কণ্ঠ রোধ করে দেয়, তাদের নানা রকম শাস্তি দেওয়া হয়, কখনো কখনো বা ফাঁসি কাঠেও ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু এই যে বলা হচ্ছে ফাঁস লাগাচ্ছে গলায়, খুব ভালো কথা, আমি যে অন্যায়কারী, যে অবিচারকারী, তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, আমার গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে, আমাকে শাস্তি দেওয়া হয়েছে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তার সত্ত্বেও চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। কারণ কবি বলছেন যে আঘাতটা যখন আমাদের মর্মকে বিদ্ধ করে তখন বাইরে কোনো রক্তপাতের চিহ্ন দেখা যায় না। সমাজ সংস্কৃতির ওপর আঘাত এনে মানুষের অন্তর্শক্তিকে দুর্বল করে দেওয়া যায়, চোখের জল তখন শুকিয়ে যায়, কারণ তখন মানুষ ভেতরে ভেতরে এতটাই আহত যে সে তখন কাঁদতেও ভুলে গেছে। ফলে মর্মকে যখন আঘাত করছে এই শাসক গোষ্ঠী, তখন বাইরে কোনো রক্তপাত চোখে পড়ে না, তখন চোখের জলও কাঁদতে কাঁদতে শুকিয়ে যায়, ভেতরটা তখন ক্রমশ কঠিন থেকে আরো কঠিন হয়ে ওঠে। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, কেমন? এবং বলা হচ্ছে কি, বলা হচ্ছে যেটা ঝড় বৃষ্টির সময় এই যে বাজের কথা বলা হলো, তো ঘূর্ণিপাকের কথা বলা হলো, তাহলে ঘূর্ণিপাক মানে ঘূর্ণিঝড়। তাহলে ঝড় বৃষ্টির সময় আকাশের বুকে আমরা বিদ্যুৎ চমকাতে দেখি। এই আকাশের বুকে বিদ্যুৎ চমকানো কিন্তু সাধারণ মানুষের জীবনে কোনো ক্ষতি ডেকে আনে না, কিন্তু এই জমে ওঠা বিদ্যুৎ যখন হঠাৎ করে মাটির বুকে নেমে আসে বাজ হয়ে, তখনই সে কিন্তু ধ্বংসাত্মক। যার ওপর সে পড়বে তাকে সে একেবারে ধ্বংস করে দেবে। ঠিক সেই রকমভাবেই কবি বলছেন ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। আজকে এই যে মানুষগুলো পড়ে পড়ে মার খাচ্ছে রাষ্ট্রের হাতে, শাসকের হাতে, এই পীড়িত মানুষের বুক জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ যখন ঘটবে, তখন তা রাষ্ট্রশক্তিকে দুর্বার আঘাত হানতে পারে। তখন সেই আঘাতের হাত থেকে কিন্তু রাষ্ট্রকে, শাসককে কেউই বাঁচাতে পারবে না। ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়। ঝিরঝিরে বৃষ্টি অর্থাৎ মৃদু গতিতে যে বৃষ্টি পড়ে তখন তাকে আমরা বুঝি ঝিরঝিরে বৃষ্টি। আর প্রলয় ঝড় মানে হচ্ছে ভয়ঙ্কর ঝড়, যা প্রকৃতিকে ধ্বংস ডেকে আনতে পারে। এখানে যে মানুষের, সাধারণ যে মানুষগুলো যারা পড়ে পড়ে মার খাচ্ছে, মার খেতে খেতে যাদের বুকের ভেতরটা শক্ত হয়ে উঠছে, বাইরে আর কোনো রক্ত বেরোচ্ছে না, চোখের জল বেরোচ্ছে না, তার মানে ভেতরটা পাথরের মতো কঠিন হয়ে উঠছে, তখন সেই পুঞ্জীভূত ক্ষোভ বাজ হয়ে আছড়ে পড়বে শাসকের বুকের ওপর। তাদের সেই প্রতিবাদী চেতনা প্রলয় ঝড় হয়ে এই রাষ্ট্রশক্তিকে কিন্তু উপড়ে ফেলে দেবে। আর কি হবে? মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর, অর্থাৎ কোনো স্বাধীন চেতা বিবেকবান কবি কিন্তু রাষ্ট্রশক্তির চোখ রাঙানিকে ভয় পান না। সত্যবাদিতা এবং রাষ্ট্রের অন্যায় আচরণের প্রতিবাদ করেন বলেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই কবিদের শাস্তি দেওয়া হয়, কারারুদ্ধ করা হয়, ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হয়। তবুও কবিরা যেহেতু সমাজের ভালো চান, তারা যেহেতু শুভবোধ সম্পন্ন, তারা নির্ভয়ে রাষ্ট্রের স্বরূপের কথাটা আমাদের কাছে প্রচার করতে থাকেন। নির্যাতিত শোষিত মানুষের বুকের গভীর বেদনা, মায়ের কান্না কবিদের লেখনীতে প্রতিবাদের বাণী হয়ে ঝরে পড়ে। কবির স্বর এই যে প্রতিবাদের বাণী, সম্মিলিত প্রতিবাদের বাণী হয়ে পীড়িত জনগণকে প্রতিবাদ করতে উদ্বুদ্ধ করে। গানের কলি হয়ে ঝরে পড়ে সেই প্রতিবাদ,
জীব যেন তার ঝড়, তার ভয় ভীতি, তার আড়ষ্টতা সমস্ত ত্যাগ করে সেই প্রতিবাদের কথা উচ্চারণ করে। অবরুদ্ধ বাতাস যেন মুক্তির স্বাদ পায়। কোথায় আছে লাইনগুলো? যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর। অর্থাৎ এই যে কবিরা, তারা তো তাদের লেখনীর মাধ্যমে রাষ্ট্রের নরঘাতী স্বরূপটাকে বারবার উদ্ঘাটিত করছেন। রাষ্ট্র, শাসক গোষ্ঠী তাদেরকে ভয় দেখাচ্ছে, শাস্তি দিচ্ছে, কারারুদ্ধ করছে, ফাঁসির দড়ি গলায় পড়াচ্ছে, কিন্তু তাও তারা অকুত ভয়। তাও তাদের লেখনীর মাধ্যমে মানুষের এই বেদনার কথা, মায়েদের কান্নার কথা ছিটকে ছিটকে বেরিয়ে আসছে, জেলের গরাদ ভেঙে বেরিয়ে আসছে। এই রকম অবস্থায় তাদের এই প্রতিবাদের ধ্বনি, সামগ্রিক প্রতিবাদের ধ্বনি হয়ে সমস্ত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছে। তখন কিন্তু জীব আর আড়ষ্ট নেই, তখন কিন্তু সকল মানুষের জীব সমস্ত ভয় ভীতি আড়ষ্টতা ত্যাগ করে এই প্রতিবাদের কথাটাই তো উচ্চারণ করে। তখন কিন্তু বাতাসকে মুক্ত করে দেয় সুর। অবরুদ্ধ হয়ে থাকা বাতাস যেন মুক্তির স্বাদ পায়। যে এতদিন যে কথা আমরা বলতে পারিনি, এতদিন যে স্বাধীনতার বাণী আমরা উচ্চারণ করতে পারিনি, আজকে কয়েকজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, কবি ভারভারা রাওয়ের মতো মানুষের সান্নিধ্যে এসে তাদের প্রতিবাদের শক্তি পেয়ে আমাদের জিভও সেই প্রতিবাদের বাণী উচ্চারণ করতে পারছে। আজকে আমাদের মধ্যে দম চাপা সেই বাতাসটা মুক্তির স্বাদ নিয়ে বেরিয়ে আসতে পারছে। কবি এখানে কি বলছেন? কবি বলছেন, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা, কয়েদ করে তাকে, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কবি বলছেন যে গান সাধারণভাবে মানুষের তপ্ত হৃদয়কে শান্ত করে, স্নিগ্ধ করে, কিন্তু এই গানের প্রচণ্ড শক্তি আছে। যে কথা আমরা সাধারণভাবে কথায় বলে উঠতে পারি না, গানের তালে তালে, ছন্দে, সুরে সুরে আমরা সেই কথা অনায়াসে প্রকাশ করতে পারি। এই গানের সুরঝঙ্কার মনকে উজ্জীবিত করে, অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করতে পারে এই গান। মানুষের মনে বিদ্রোহের প্রেরণা যোগায় এই গান। তাহলে যুদ্ধের অস্ত্র আমাকে ধারণ করতে হবে না, আমার কণ্ঠে যদি থাকে প্রতিবাদী গান, সেটাই হয়ে উঠবে রাষ্ট্রের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে আমার যুদ্ধাস্ত্র। তখন কবিকে, যে কবিরা এই যুদ্ধাস্ত্র আমাদের মতো সাধারণ পীড়িত মানুষকে সরবরাহ করছেন, রাষ্ট্র তখন সেই কবিকে ভয় পেতে শুরু করে। যত বেশি ভয় পেতে শুরু করে, তত বেশি তাদেরকে আটক করে তারা, তত বেশি করে শাস্তি দিয়ে তাদের কণ্ঠ রোধ করতে চায়, তাদেরকে ফাঁসি কাঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তাদের অপরাধটা কি না, তারা প্রতিবাদী চেতনার জাগরণ ঘটিয়েছেন সাধারণ মানুষের মনে মনে, এটাই তাদের অপরাধ। কিন্তু রাষ্ট্রের এই শাস্তির মুখে পড়েও কবিরা কি পিছিয়ে যাচ্ছেন? ভারভারা রাও কি বলছেন এখানে? ভারভারা রাও বলছেন, কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। অর্থাৎ রাষ্ট্র যতই তার চোখ রাঙানি দেখাক না কেন, যতই তার রাগ উগরে দিক না কেন, এই কবি তথা প্রতিবাদী সত্তাদের ওপর কবিরাও কি করছেন? কবিরাও তারা সত্যদ্রষ্টা, তারা কিন্তু রাষ্ট্রশক্তির চোখ রাঙানিকে ভয় পাচ্ছেন না, বরং আরো বেশি করে তাদের হৃদয়ের সুর প্রতিবাদের বাণী হয়ে তাদের লেখার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে, দিকে দিকে ছড়িয়ে পড়ছে, সকল মানুষের হৃদয়কে উজ্জীবিত করছে প্রতিবাদ করতে।
সেই প্রতিবাদ, তাদের সেই বক্তব্য প্রকাশের মধ্যে দিয়েই জনতার মাঝে মুক্তির বাণী তারা ছড়িয়ে দিচ্ছেন, আপন মনের অবরুদ্ধ যন্ত্রণার মুক্তি ঘটাচ্ছেন। একদিকে যেমন রাষ্ট্রশক্তি তাদেরকে অত্যাচার করছে, পীড়ন করছে, মৃত্যুদণ্ডের মাধ্যমে তাদের প্রতিবাদী কণ্ঠকে মাটিতে মিশিয়ে দিতে চাইছে, তেমনি অন্যদিকে কবিরাও নিজেদের জীবন বলিদানের মাধ্যমে ওই মৃত্যুর প্রতীক যে ফাঁসির মঞ্চটা, সেটাকেই মাটির বুকে মিশিয়ে দিচ্ছেন। কারণ তারা তো মৃত্যুকে ভয় পান না, তারা তো অজর, অমর, মৃত্যুঞ্জয়ী। তারা মৃত্যুকে জয় করতে জানেন বলেই তারা সত্য সন্ধানী। তারা ভয় পান না ফাঁসির দড়িকে আলিঙ্গন করতে, ভয় পান না ওই সামান্য ফাঁসি দেয় যে লোকটা ফাঁসুড়ে, তাকেও। স্পর্ধার সঙ্গেই তারা মৃত্যু এবং ফাঁসুড়ে দুজনের অস্তিত্বকেই অস্বীকার করতে চান। তাহলে একদিকে যেরকম রাষ্ট্র তাদেরকে ফাঁসি কাঠে ঝোলাতে চায়, তেমনি অন্যদিকে এই প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে কবিরাও ফাঁসুড়ে আর ফাঁসির মঞ্চ দুটোরই অস্তিত্বকে অস্বীকার করে যেন একটা ভারসাম্য বজায় রাখতে চান, যে তুমি আমার কি ক্ষতি করবে, আমি আমার প্রতিবাদী লেখনী থামাবো না। আমি হয়তো শেষ হয়ে যাব, কিন্তু আমার লেখনী রয়ে যাবে। আমার লেখনীর মাধ্যমে আরো হাজার হাজার, লক্ষ লক্ষ লোক প্রতিবাদে সামিল হবে তোমার অন্যায়, অনাচার, অত্যাচারের বিরুদ্ধে। এটাই তো প্রতিবাদ, এটাই তো চারণ কবির আসল কর্তব্য এবং দায়িত্ব, যে সকল মানুষকে যুদ্ধের মনোবল জোগানো, সকল মানুষের মধ্যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিপ্লবী চেতনার সঞ্চার করানো। কেমন? কবিতাটা ভালো করে দেখে নিও। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও।